ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আচ্ছা, এবার আমরা আবার একটু পড়াশোনার জগতে এলাম। ফার্স্ট অফ অল, হোপ অল অফ ইউ আর ওয়েল। তোমরা ডেফিনেটলি প্রিপারেশন নিচ্ছ উড়ান পাঠশালার গাইডেন্সে, এবং তোমরা যারা জব অ্যাসপিরেন্টস আছো, স্পেশালি এসএসসি বোথ ক্লাস 9, 10 এবং 11, 12 যারা জব অ্যাসপিরেন্টস, একদম তোমাদের এক্সামস এনসুইং। হোপ প্রত্যেকেই প্রিপারেশন নিচ্ছে এবং প্রিপারেশন ডেফিনেটলি ভীষণ অপটিমিস্টিক থাকো, কারণ আমার মনে হয় যে অপটিমিজম এটা একটা বিশাল ফ্যাক্টর। কারণ ফেলিওরস আর দ্য পিলার্স অফ সাকসেস। যদি এবারে ফেল করো, নো প্রবলেম, নেক্সট টাইম আবার হবে। তো ফেলিওরস আর দ্য পিলার্স অফ সাকসেস এটা ধরে নিয়েই তোমরা আগাও, এবং হোপফুল তোমরা যদি স্ট্রাগল করো, ঠিক মেথডিক্যাল ওয়েতে যদি পড়াশোনা করো, আমার মনে হয় ডেফিনেটলি উইল get the success. You will definitely reach the zenith of success. তো উড়ান পাঠশালা তোমাদের এরকম একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসছে প্রত্যেকেই, এবং আমার মনে হয় তোমরা প্রত্যেকেই অ্যাওয়ার যে প্রত্যেকটা সাবজেক্ট, স্কুল সার্ভিসের টোটাল যা যা সাবজেক্টের আমাদের যা যা ভ্যাকেন্সি তোমরা দেখেছো, এবং রিক্রুটমেন্ট যে প্রসিডিওর, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের আমরা যারা ভেটারেন এই ফিল্ডে তারা আসছি, এবং তোমাদেরকে আমরা চেষ্টা করছি আমাদের হাইয়েস্ট এফোর্ট দেওয়ার। এবং সেখানে আমার মনে হয় তোমরা প্রত্যেকে ডেফিনেটলি তোমরা প্রিপারেশনটা খুব স্মুথলি নিচ্ছ, এবং তোমাদের যদি কোনো কোয়ারি, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং এনি সাবজেক্ট, এনি ক্লাস, তোমরা অবভিয়াসলি উড়ান পাঠশালার সাথে কমিউনিকেট করো। এবং আমরা এখানে শুধু টেক্সচুয়াল ডিসকাশন, টেক্সচুয়াল অ্যানালাইসিস না, আমরা টেক্সটের পাশাপাশি মডেল কোয়েশ্চেন্স সেটা তোমাদের দেওয়া, এবং মক এক্সাম কন্ডাক্ট করা, এবং শুধু মক এক্সামস নয়, তার সাথে ক্লাস অ্যাসাইনমেন্ট। আমাদের ক্লাসে ইচ অ্যান্ড এভরিডে যে ক্লাস অ্যাসাইনমেন্টগুলো তোমরা পড়ছো বা যেগুলো আমরা পড়াচ্ছি, সেই ক্লাস অ্যাসাইনমেন্টের উপর প্রবাবল এক্সাম ওরিয়েন্টেড যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হওয়া উচিত, সেই কোয়েশ্চেন্সগুলো তোমরা প্র্যাকটিস করছো। ওভারঅল তো আমাদের ডাউট ক্লিয়ারেন্স সেশন থাকছি। এবং আমার মনে হয় যারা এখনো উড়ান পাঠশালা অ্যাপটা ডাউনলোড তোমরা করোনি, তোমরা গুগল প্লে স্টোর থেকে উড়ান পাঠশালা অ্যাপটা ডাউনলোড করে নাও, রেজিস্টার করো, এবং যার যে সাবজেক্ট, সেই কনসার্নিং সাবজেক্টের ফ্যাকাল্টিদের ক্লাসগুলো তোমরা ফলো আপ করো, কোয়েশ্চেন্স পেপার ফলো করো, কোয়েশ্চেনের সাথে ইনভলভমেন্ট বাড়াও, এবং ডেফিনেটলি লেবোরিয়াস। অবভিয়াসলি আমার মনে হয় তোমরা প্রত্যেকেই এই ফিল্ডে যারা পড়াশোনা করছো প্রত্যেকেই জানো যে কম্পিটিভ একটা প্রিপারেশন নেওয়া এবং সেখানে সাকসেস পাওয়া ইটস এ হারকিউলিয়ান টাস্ক। তো সেই জায়গায় তোমার প্লেসমেন্ট, তোমার জব অপরচুনিটি একদম পজিটিভ নিয়েই আগাও। ওকে, তো আজকে আমরা ক্লাস স্টার্ট করছি। আমরা একটা টপিক এখানে আমি দেখাচ্ছি, দেখে নাও। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। আচ্ছা, এইটা আমাদের লুসি পোয়েমসের মধ্যেই, কিন্তু লুসি পোয়েমস থেকে এটা সম্পূর্ণ একটু ডিফারেন্ট। মানে লুসি পোয়েমস, অল দ্য লুসি পোয়েমস অ্যাকচুয়ালি আর রিলেটেড টু Lucy, regarding actually her contribution to nature, regarding poet's feeling, regarding her solitary living, regarding his the poet's love, passion for Lucy, and regarding his death. Kintu this particular poem, the essence of this poem is completely different from other Lucy poems. তো এই পোয়েমটা 9-10 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে স্পেশালি সেকেন্ডারি লেভেল টিচিং প্রফেশনে যারা আসতে চাইছো, তো তাদের ক্ষেত্রে এটা আমাদের প্রেসক্রাইব সিলেবাসের মধ্যেই রয়েছে। আজকে আমরা এই কবিতাটা স্টার্ট করব, তোমরা ক্লাসটা ফলো আপ করো, মন দিয়ে ভালো করে শোনো। আমি প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো মিনিংফুল আমার মনে হয়, এবং যেগুলো এক্সামে মেবি আসতে পারে, তো প্রত্যেকটা অ্যানালাইসিস এবং এক্সপ্লেনেশন আমি আসছি। আচ্ছা, আমরা দেখো পোয়েট্রি স্টার্ট হয়েছে ফার্স্ট, দেখো দ্য ওয়ার্ল্ড ইজ টু ম্যাচ উইথ আস লেট অ্যান্ড সুন। তাহলে অ্যাকচুয়ালি এখানে পোয়েট ওয়ার্ডসওয়ার্থ তিনি এই যে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এক্সিস্টিং যে ওয়ার্ল্ড, অর্থাৎ লন্ডনার্স বলতে পারি আমরা, বা তার ইংল্যান্ডে তার সমসাময়িক, তার কন্টেম্পোরারি যারা পোয়েট বা এক্সিস্টিং যা পিপল, সেই কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের মানুষ, অর্থাৎ তার সমসাময়িক মানুষের জীবনযাত্রার যে ধরন, তার যে স্টাইল, তার যে ট্রেন্ড, তো সেই ট্রেন্ডটা এখানে কবি ওয়ার্ডসওয়ার্থ তার এই কবিতার মধ্যে দিয়ে তিনি প্রেজেন্টেশন দিয়েছেন।
ফার্স্ট লাইন দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, অর্থাৎ হোয়াট ডাজ ইট সিগনিফাই? এই লাইনটার মানে হচ্ছে, the poet here expresses that we are always busy in running after the material pleasures of life. Or the contemporary generation, the existing generation, all the people who belong to his generation, apart from Wordsworth, কবি ছাড়া others যারা belong করছে, প্রত্যেকেই they hanker after, they crave for material gain. That means earthly pleasures, এবং they are running after in pursuit of wealth. The world is too much with us. That means we are deeply engrossed in finding out the material pleasure or the earthly pleasures. Late and soon, getting and spending. Late and soon, অর্থাৎ মানে কি না, হতে পারে আমাদের এই এখানে ওয়ার্ডসওয়ার্থ বলছে যে তিনি ছাড়া আদার্স যারা ইংল্যান্ডের যারা মানুষ ব্যক্তি, সেটা আগে হতে পারে বা সেটা পরে হতে পারে, মানে ইনিশিয়ালি বা ল্যাটার ইন লাইফ, প্রত্যেকের কিন্তু সোল অ্যাচিভমেন্ট বা প্রাইমারি যে গোল হচ্ছে অ্যাকচুয়ালি টু অ্যামাস, টু কালেক্ট, টু অ্যাকিউমুলেট ওয়েলথ। গেটিং অ্যান্ড স্পেন্ডিং, জাস্ট ওয়াচ, উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। হোয়াট ডাজ ইট মিন? এখানে কবি বলছেন যে আমরা উই আর লুজিং আওয়ার স্পিরিচুয়াল পাওয়ার, আমরা আস্তে আস্তে আমাদের যে আধ্যাত্মিক যে ক্ষমতা বা আধ্যাত্মিক যে বিশ্বাস বা চিন্তা ভাবনা, এগুলো আমরা হারাচ্ছি বাই ডিভোটিং অল আওয়ার টাইম অ্যান্ড এনার্জি টু দ্য পারসুটস অফ ওয়েলথ। অর্থাৎ the existing generation, the contemporary world, all the inhabitants of the contemporary world, they are always busy in providing, in getting wealth, and at the same time they are busy in actually wasting their important time, their valuable time in order to pursue the pleasures of material wealth. Like getting and spending, we lay waste our powers. That means এই যে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স, এখানে পাওয়ার্স মিনস স্পিরিচুয়াল পাওয়ার, ইন্টেলেকচুয়াল পাওয়ার, অর্থাৎ উই আর লুজিং আওয়ার স্পিরিচুয়াল আর্জ, স্পিরিচুয়াল পাওয়ার by devoting all our time and energy to pursuit of wealth. Okay, little we see in nature that is ours. দেখো এখানে ওয়ার্ডসওয়ার্থকে আমরা জানি যে ডেফিনেটলি নেচার লাভার, অবভিয়াসলি অ্যাডমায়ারার অফ নেচার, এবং তিনি বলছেন যে আমরা সাধারণ মানুষ, আমরা একবারের জন্য কিন্তু প্রকৃতির দিকে তাকাই না, অর্থাৎ উই আর লিস্ট ওয়ারিড, উই আর লিস্ট ইন্টারেস্টেড regarding all the beautiful objects or phenomena actually gifted by nature. প্রকৃতি আমাদের সামনে যে এত সুন্দরভাবে তার সৌন্দর্য মিলে ধরেছে, তো সেই সৌন্দর্যমণ্ডিত যে জিনিস বা তার যে দান, সেগুলোর দিকে কিন্তু আমরা তাকাই না। দেখো, লিটল উই সি নেচার দ্যাট ইজ আওয়ার্স, অর্থাৎ আমরা বুঝতেই পারি না, আমরা একবারও ফিল করি না যে প্রকৃতির সবকিছু সেটা আমাদের এনজয়মেন্টের জন্য, রাইট? তাহলে উই আর লিস্ট ওয়ারিড, উই আর লিস্ট অ্যাংসাস, উই আর লিস্ট ইন্টারেস্টেড, উই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, এনি জিল, আর্জ regarding all the bounties and beautiful aspects by nature. Okay, little we see in nature that is ours. We have given our hearts away. We have given our hearts away. What does it mean? অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি we have sacrificed, আমরা সমস্ত মানুষ আমাদের সেলফকে, আমাদের আত্মাকে উৎসর্গ করেছি কিসের জন্য? ইন অর্ডার টু গেট, হোয়াট শুড আই সে, ম্যাটেরিয়াল এনরিচমেন্ট, ইন অর্ডার টু এনহ্যান্স আওয়ার ম্যাটেরিয়াল গেন, অর্থাৎ টেরেস্ট্রিয়াল গেন যে আমরা বলতে পারি, বা আর্থলি গেন বলতে পারো। ওকে, উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে আ সলিড বুন। The sordid boon, what does it mean? Sordid boon means you know blessing. Sordid boon what der মানে হচ্ছে material gain, অর্থাৎ benefit বা advantage. তাহলে sordid means হচ্ছে grim reality actually. Boon means blessing. Okay, so what does it mean? Boon means blessing.
ব্লেসিং। সলিড ওয়ার্ডটার মানে হচ্ছে রিয়ালিস্টিক বা প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক ওয়ার্ড আমরা লিখলাম, প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক অর্থাৎ ম্যাটেরিয়াল জ্ঞান। তাহলে উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে আ সলিড বুন, অর্থাৎ আমরা উই হ্যাভ ডিট্যাচড আওয়ারসেলফ ফ্রম দ্য অ্যাফিনিটি অফ নেচার। প্রকৃতির কাছ থেকে আমরা নিজেদেরকে সম্পূর্ণ সরিয়ে রেখেছি, কমপ্লিটলি আমরা ডিট্যাচ করেছি নেচারের ব্লেসিংস থেকে। বিনিময়ে আমি একটু আগেই বললাম তার পরিবর্তে ইনস্টেড অফ দ্যাট অ্যাকচুয়ালি টু amass, to accumulate wealth is our primary or sole aim বা goal. আচ্ছা দেখো, they see that bears her bosom to the moon, তার মানে অর্থাৎ বলছি আমরা আমাদের চোখের সামনে অনেক সময় আমরা প্রকৃতির নানান যে গ্লিমস অফ নেচারস বিউটি, এটা আমরা চোখের সামনে দেখেও কিন্তু আমরা রিলিজ করি না, এনজয় করি না। এরকমই দুটো বিউটিফুল পিকচার কবি এখানে মেনশন করেছেন। দেখো, উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে আ সলিড বুন, দে সি দ্যাট bears her bosom to the moon, অর্থাৎ we don't enjoy, we don't relish, we don't have any interest regarding the beautiful side. Sideটা কি না, actually we ignore, we overlook the radiance of moonlight which is falling on the open surface of the sea. They see that bears her bosom to the moon. অর্থাৎ এই টোটাল লাইনটার অ্যাকচুয়ালি মিনিংটা হলো we don't have any interest, we don't have any urge regarding the shining, regarding the radiance, regarding the glimmering or what should I say, simmering of moonlight which falls over the surface of the moon. It's a beautiful picture. Okay, এটা খুব সুন্দর ছবি। যারা নেচার লাভার, যারা নেচার অ্যাডমায়ারার, প্রত্যেকেই কিন্তু এনজয় করে নিজেদেরকে। সে এনজয়মেন্টে কিভাবে আসে না, বাই এনজয়িং বিউটিফুল অ্যাসপেক্টস অফ নেচার। কিন্তু আমাদের সেই ফুরসত বা আমাদের হাতে সেই সময় নেই, আমরা এতটাই ম্যাটেরিয়াল গেনের জন্য ব্যস্ত, এতটাই বিজি। তাহলে ফার্স্ট পিকচার, তাহলে ফার্স্ট সিন হচ্ছে দ্য বিউটিফুল পিকচার। সেই বিউটিফুল পিকচারটা কি আমি আবার বলছি, উই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট at the sight, at the beautiful picture where actually the rays of moonlight or the shining rays of moonlight which falls on the surface, on the open surface of the sea. We are deprived of relishing, of enjoying such a beautiful phenomenon. আরেকটা দেখো এখানে কবি বলছেন যে আরেকটা another pictorial beauty, the winds that will be howling at all hours. Howling means actually groaning, আমি লিখলাম groaning, correct, আর্তনাদ আর কি, ক্রন্দন বলতে পারি। ওকে, so another picture, actually beautiful picture lies the winds that will be howling at all hours, অর্থাৎ we also don't have any urge, any interest regarding another beautiful picture. সেটা কি, the tumultuous noise or the tumultuous sound producing by the winds over the plants, over the leaves, over the branches of the trees. The winds that will be howling at all hours, অর্থাৎ প্রবল বাতাসের যে বেগ, বাতাসের যে আওয়াজ, the tumultuous or the clamorous sound produced by the wind, বাতাসের যে শব্দ, যে আওয়াজ, সেটাকে বলা হচ্ছে কি হাউলিং, অর্থাৎ গ্রোনিং। বাতাসের যে ডাক, যে আওয়াজ, যে শব্দ, that already passes throughout the leaves, throughout the branches, throughout the plants, যেটা সারাদিন ধরে বাতাসের এই যে তীব্র আওয়াজ, তীব্র যে ক্রন্দন ধ্বনি। ওকে, তো এটাও একটা বিউটিফুল পিকচার। অর্থাৎ প্রবল যখন বাতাস যায়, যখন গাস্ট, আমরা গাস্ট বলতে পারি বা আমরা গেল বলতে পারি, স্টর্মি যে উইন্ড বলতে পারি আমরা, স্টর্মি উইন্ড বা গেল যখন প্রকৃতির গাছপালার মধ্য দিয়ে যখন পাস হয়, প্রবল ঝড়ের যে পূর্বাভাস ধরো,
ঠিক আছে, বা প্রবল যখন বাতাস বয় তার যে আওয়াজ, ফরেস্টের মধ্যে বা প্রচুর একাধিক গাছপালা যখন থেকে তার মধ্যে দিয়ে যখন পাস করে, ওই যে গোঙানি যে আওয়াজ, যে শব্দ, সেই শব্দের মধ্যেও কিন্তু একটা বিউটি লাইজ। তো সেই বিউটিটা কিন্তু আমরা এনজয় করার মতো আমাদের সেই পাওয়ার বা সেই আমাদের ক্যাপাবিলিটি বা আমাদের সেই কনসেন্ট্রেশন আমরা হারিয়েছি। তাহলে ফার্স্ট বিউটিফুল পিকচার আমি অলরেডি ডিসকাস করলাম, ঠিক আছে, দ্যাট ইজ দ্য রেডিয়েন্স অফ দ্য moonlight on the surface of the sea, the first picture, the first beautiful image. And the second beautiful image is the howling sound or the groaning sound or the tumultuous noise of the wind, which is produced throughout the plants, throughout the trees, and are upgathered মানে কি, stored। তাহলে আমি লিখলাম upgathered means stored এখানে। now like sleeping flowers, অর্থাৎ এখানে দেখো বলছি শুধুমাত্র আমরা যেটা করি সেটা হচ্ছে লাইক স্লিপিং ফ্লাওয়ার্স এখানে ডিনোট করছে কি বলতো, ইনঅ্যাক্টিভ, তাই না, ইনঅ্যাক্টিভ বা বলতে পারি আমরা ডিভয়েড অফ জেস্ট, ডিভয়েড অফ এনথু। অর্থাৎ ঘুমানো মানে কি অ্যাকচুয়ালি আমাদের নার্ভ যখন অ্যাক্টিভ থাকে না, যখন সারাদিন ক্লান্তির পর পরিশ্রম করার পর আমরা যখন আলটিমেটলি রেস্ট নিতে যাই, তখন আমাদের নার্ভগুলো অ্যাক্টিভ আর থাকে না, আস্তে আস্তে তার যে পাওয়ার, তার যে অ্যাক্টিভিটি, তার যে স্পন্দন আস্তে আস্তে কমে যায়। বলছি আমরা আলটিমেটলি কিন্তু এই প্রকৃতির আনন্দ উপভোগ করার জন্য যে সতেজ হওয়া দরকার, সেই সতেজ যে মানসিকতা দরকার, সেই সতেজ মানসিকতা আমরা হারিয়ে ফেলছি, তাই না? তো বরং আমরা কি করছি, instead of relishing or enjoying all these beautiful phenomena, all these beautiful pictures, just like inactive or sleeping flowers, we stored ourselves, we stored our energy, আমরা আমাদের এনার্জিকে স্টোর করে রাখছি এবং we fall asleep, আমরা ঘুমিয়ে পড়ছি, রাইট? like inanimate or like lifeless object of the nature, প্রকৃতির লাইফলেস অবজেক্টের মতনই, জাস্ট like mud, okay, like lump of earth, like any inanimate object, we fall asleep. তাহলে এখানে and are up gathered now like sleeping flowers, অর্থাৎ এখানে স্লিপিং ফ্লাওয়ারের সাথে এখানে কম্পেয়ার করা হচ্ছে the soul or the spirit of the contemporary human being of Wordsworth's time actually. For everything we are out of tune. For this মানে for the above mentioned two beautiful pictures, for everything অর্থাৎ for any beautiful aspect like these, এই ধরনের প্রকৃতির আর যা সৌন্দর্য, অর্থাৎ আর যা বিউটিফুল অ্যাসপেক্ট, আর যা বিউটিফুল ইমেজ, তো সেগুলোর দিকে কিন্তু আমরা তাকাই না বা সেগুলোকে আমরা এনজয় করি না। ওকে, we are out of tune. তাহলে out of tune, what does it mean? It's a very important expression. তো out of tune word একটু মানে লিখে রাখো। out of tune মানে হচ্ছে we cannot recognize our kinship or our affinity, okay, with the beautiful objects of nature. তাহলে we are out of tune, অর্থাৎ we can't recognize our relation, our sweet relation with all the beautiful objects of nature. That's why the poet here says we are out of tune, অর্থাৎ out of our mood. আমরা প্রকৃতির সাথে আমাদের যে বন্ডিং, সেই বন্ডিংটা কিন্তু আমরা ধরতে পারি না, আমরা রেকগনাইজ করতে পারি না, ঠিক আছে, আমরা ডিটেক্ট করতে পারি না। তো সেই কারণে for all beautiful objects, any beautiful objects actually, we are deprived of relishing the beauty of that particular items. Okay, আচ্ছা, তাহলে আমরা টোটাল এই যে ফার্স্ট প্যারাটা, এই ফার্স্ট প্যারার মধ্যে দিয়ে আমি একদম ব্রিফিং করে দিচ্ছি। The poet says that the people of his age are busy collecting or amassing wealth and spending the same at all hours of the day. Okay, in this way they lose their spiritual power. They cannot say
that they are interested in certain objects of nature. They have sold their hearts to the god of wealth. অর্থাৎ তারা তাদের হৃদয়কে মনকে বিক্রি করে দিয়েছে কার কাছে? Before the god of wealth. And they don't have feelings left for enjoying the beauties of nature. They do not have any love for the sight of moonlight falling on the surface of the sea, or the picture of the winds which make tumultuous noise throughout the day, but sleep like flowers at night. Nor have they any liking for other lovely aspects of nature. তাহলে টোটাল এই যে স্ট্যান্জাটা, এই পার্টটা, এটাই আমাদের মানে মেইন যে থিম বলতে পারো। আমি একদম ইন ব্রিফ করে দিলাম। আমরা নেক্সট স্ট্যান্ডে আসছি। It moves us not. It moves us not. What does it mean? Actually, the people of his age are not motivated, are not influenced, are not motivated by the beautiful objects of nature. তাহলে কবি বলছেন it moves us not. অর্থাৎ প্রকৃতি আমাদেরকে ভাবায় না, তাই না? It moves us not. প্রকৃতি আমাদেরকে ভাবায় না মানে কি? প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে, তার রূপ নিয়ে আমাদের সামনে হাজির উপস্থিত, রাইট? কিন্তু আমরা সেটা এনজয় করতে পারছি না। ইটস আ ভেরি প্যাথেটিক, ইটস এ ভেরি স্যাড অ্যাসপেক্ট অন দ্য পার্ট অফ দ্য হিউম্যান বিং, স্যাড রোল বলতে পারো। তো সেই জন্য কবি বলছেন ইট মুভস আস নট, অর্থাৎ উই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন দ্য বিউটিফুল অবজেক্টস অফ নেচার। গ্রেট গড, গ্রেট গড, দ্য পোয়েট আর ইনভোক, কবি এখানে আহ্বান করছেন, ডাকছেন। অর্থাৎ তিনি কবি এখানে তার বর্তমান প্রজন্মের যারা মানুষজন, তাদের এই নেচার বা তাদের এই কি বলবো লাইফস্টাইল দেখে কবি ভীষণভাবে আপসেট, কবি ভীষণভাবে হোয়াট শুড আই সে, কবি ভীষণভাবে মর্মাহত, আপসেট। It moves us not, great God, I would rather be a pagan. অর্থাৎ the poet would like to be nurtured, the poet would like to be motivated by the pagan gods. Great God, I would rather be a pagan. Pagan, you know, pagan মানে হচ্ছে non-believer, you know. Pagan is that person actually who doesn't believe any religion. Pagan means a non-believer of any religion. Note down করে নাও। Pagan হচ্ছে person who is not a believer in the existence of any religion of the world. অর্থাৎ আমরা বলতে পারি যে রিলিজিয়নকে যে মানে না, যে রিলিজিয়নকে বিশ্বাস করে না, তাকে আমরা বলছি প্যাগান। তাহলে কবি এখানে ভীষণভাবে তিনি আপ্লুত ভাবে এখানে ঈশ্বরকে ডাকছেন, অলমাইটিকে ডাকছেন। তিনি omniscient অলমাইটিকে ডাকছেন, প্লিজ actually provide your mercy, provide your provide your kindness to all those wretched people. It moves us not, great God, I would rather be a pagan, suckled. তাহলে suckled ওয়ার্ডটার মানে লিখে রাখো, suckled মানে অ্যাকচুয়ালি ফিড, ওকে। ক্রিড ওয়ার্ডটার মানে হচ্ছে রিলিজিয়ন, রিলিজিয়ন। আচ্ছা, আউট অন ওয়ার্ডটার মানে হচ্ছে আউটডেটেড, ওকে, আউটডেটেড, দ্যাট মিনস হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজড। তাহলে হিয়ার দ্য পোয়েট actually really urges, appeals to the Almighty. কবি এখানে বলছেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গ্রেট গড, অর্থাৎ তিনি ঈশ্বরকে, তার অলমাইটিকে তিনি এমন ভাবে আহ্বান করছেন যে আই উড রাদার বি, অ্যাকচুয়ালি হি উড লাইক টু এক্সপ্রেস হিজ ডিজায়ার, হিজ ইনার ফিলিং। সেই ফিলিংটা কি না, আই উড রাদার বি এ প্যাগান সাকলড ইন এ ক্রিড আউট, অর্থাৎ দ্য পোয়েট ওয়ান্টস টু বি নার্চার্ড by extinct religion, অর্থাৎ that particular religion which is right now outdated, which has become obsolete. অর্থাৎ he would like to be a believer or admirer of paganism. So might I, অর্থাৎ কবি নিজে বলছেন যে আমিও এই প্যাগানদের মতনই, অর্থাৎ নন বিলিভার যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, কোনো ধর্মকে পাত্তা দেয় না, আমি তাদের মতনই হতে চাই।
স্ট্যান্ডিং অন দিস প্লেজেন্টলি, প্লেজেন্ট মানে তোমরা জানো প্লেজেন্ট মিনস ডেবোনিয়ার, মনোরম, ওকে। লি মানে হচ্ছে গ্রাসল্যান্ড, যেটাকে আমরা বলতে পারি ওপেন গ্রাসিল্যান্ড বা তৃণভূমি, ওকে। তাহলে কবি এখানে ইচ্ছা প্রকাশ করছেন যে তিনি এই বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে তিনি প্যাগান গডদের আহ্বান করছেন। আমি লাইনটা আবার একবার বলছি, দেখে না ভালো করে। আ প্যাগান সার্কেলড আ ক্রেড আউটরন, সো মাইট আই স্ট্যান্ডিং অন দিস প্লেজেন্টলি। লি মিনস গ্রাসল্যান্ড, তো লিখে নাও গ্রাসল্যান্ড। তাহলে এই 1 2 3 4 এই তিনটে লাইনের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কবি এটাই এক্সপ্রেস করছেন। হি ওয়ান্টস টু বি নার্চার্ড, হি ওয়ান্টস টু বি চেরিশড বা মোটিভেটেড বলতে পারি বাই দ্য প্যাগানিজম, ওকে। হ্যাভ গ্লিমসেস, অর্থাৎ কবি ইচ্ছা প্রকাশ করছেন যেন তিনি প্রাকৃতিক যে সৌন্দর্য তার যেন কিছুটা হলো ছটা, কিছুটা হলো তিনি গ্লিমস যেন তিনি এনজয় করতে পারেন। গ্লিমসেস, অর্থাৎ গ্লিমসেস মানে you would like to enjoy, you would like to relish some glimpses. Some glimpses means some rare picture, some rare vision, some rare pictures, okay. যেমন ভাবে all the pagan কি বলবো আমরা, যারা ফলোয়ার্স প্যাগানিজম বা প্যাগান গডের যারা অ্যাডমায়ারার, যারা ভক্ত বলতে পারো, তারা যেভাবে এনজয় করে সেইভাবে কবি বলছেন যে হ্যাভ গ্লিমসেস that would make me less forlorn. Very important line actually, just look at here. Forlorn কেন বলছেন দেখো, আমরা এখানে ফার্স্টে হচ্ছে forlorn ওয়ার্ডটার মানে হচ্ছে lonely. Forlorn means হচ্ছে lonely, okay. তাহলে কবি as a nature lover actually he wants to be a comrade, he wants to be a companion of nature. তিনি প্রকৃতির সাথেই থাকতে চাইছেন, প্রকৃতির কাছেই আছেন, প্রকৃতির কোলেতেই আছেন। তবু তিনি নিজেকে কেন লেস ফরলর্ন বলছেন, তার কারণ মাঝে মাঝে কবির মধ্যে একটা এক্সপেকটেশন কাজ করছে যে অ্যাকচুয়ালি though he is in midst of nature, still he is totally detached from the din and bustle of city life. অর্থাৎ তার যে শহর, তার যে কর্মব্যস্ততম যে জীবন, কি বলবো মানে হই হুল্লোড় যে জীবন, তো সেই জীবনের প্রতিও কিন্তু মাঝে মধ্যে তার একটু উইকনেস বা তার একটু আমরা বলতে পারি যে সফট ফিলিং আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তার প্রতিও কবি কিছুটা হলেও তিনি প্রকৃতির মাঝে থেকেও কিন্তু কিছুটা হলেও তিনি মনে করছেন যে না সত্যি আমি একা, অর্থাৎ লেস কেন না পুরোপুরি আমি একা নয়, আমি হয়তো সাধারণ মানুষের জীবনযাত্রা থেকে আমি নিজেকে সরিয়ে এনেছি, কর্মব্যস্ত কোলাহলমুখর জীবন থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি, সেই জন্য হয়তো আমার মধ্যে মাঝে মধ্যে লোনলিনেস ফিল করছে, কিন্তু আমি পুরোপুরি এখন লেস ফরলর্ন কেন, তুমি তো আছো, অর্থাৎ প্রকৃতি আমার সাথে আছে, অর্থাৎ সি ইজ দ্য বেস্ট কম্প্যানিয়ন, ওকে, সি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ মাইন। তো কবি এখানে প্রাকৃতির সেই যে প্রাকৃতিক যে সৌন্দর্য বা যে দৃশ্যাবলী সেগুলোকে তিনি এনজয় করতে চাইছেন এবং তিনি ডিজায়ার করছেন যে ডেফিনেটলি I would like to enjoy the sight of Proteus rising from the sea, or hear old Triton blow his wreathed horn. এখানে দেখো ট্রাইটন আর হচ্ছে প্রটিউস, এই দুটো একটু নোট ডাউন করে নাও, আমি একটু বলে দিচ্ছি। প্রটিউস হচ্ছে গ্রিক মাইথোলজিতে আমরা বলতে পারি যে প্রটিউস হচ্ছে ওয়াজ এ সি গড, তিনি সমুদ্রের দেবতা বলা যায়। হি ওয়াজ এন্ডাউড উইথ দ্য গিফট অফ প্রফেসি, অর্থাৎ হি হ্যাড দ্য পাওয়ার অফ প্রফেসাইজিং সামথিং। তাহলে সি গড প্রটিউস ওয়াজ রিগার্ডেড অ্যাজ সি গড। আর ট্রাইটন, ট্রাইটনের অ্যানালজি একটু লিখে নাও। ট্রাইটন হচ্ছে হি ওয়াজ দ্য সন অফ পোজিডন অ্যান্ড অ্যাম্পিট্রাইট। তার ক্ষমতা কি না, এই গডের ক্ষমতা হচ্ছে হি কুড শুদ্ধ মানে he could lessen the restless waves of the sea by blowing a sail. অর্থাৎ in brief যদি আমরা বলি, the people of his age are not at all moved, আমি একটু আগেই বললাম, by the beautiful objects of nature. The poet wants to be nurtured in the extinct creed of paganism. As a pagan, the poet would have the opportunity of witnessing the sight of pagan gods like Proteus and Triton. তাহলে লাস্ট যে স্ট্যান্ডাটা, লাস্ট স্ট্যান্ডার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে কবি চাইছেন যে he would like to be a
follower or admirer of paganism, and like all the pagans, he would like to enjoy, relish the beautiful image or the beautiful picture. That means actually beautiful picture বলতে এখানে denote করা হয়েছে যে he would like to enjoy the pagan gods, like all those primitive people, okay, who are admirer, who are lover of those gods. Proteus আমি বললাম sea god. ট্রাইটন আমি একটু আগেই বললাম, ট্রাইটন হচ্ছে তোমার যার মধ্যে একটা পাওয়ার রয়েছে, হি কুড শুড দ্য রেস্টলেস ওয়েভস অফ দ্য সি। তাহলে দুটোই এখানে ডিনোট করা হচ্ছে প্যাগানিজমের একটা রিফ্লেকশন, একটা ছবি বলতে পারো। তাহলে থ্রু আউট দ্য পোয়েম আমরা যদি ব্রিফিং করি তাহলে আমরা যে পয়েন্টস গুলো পাবো, লিডিং যে পয়েন্টস গুলো পাবো, ফার্স্ট হচ্ছে কবি প্রথমে এখানে ডিসকাস করেছেন আমাদের মডার্ন অর্থাৎ কবির সমসাময়িক যুগের মানুষদের যে লাইফস্টাইল, অর্থাৎ স্পিরিচুয়াল ডিকাডেন্স অফ দ্য কন্টেম্পোরারি পিপল অফ হিজ এজ ফার্স্ট অফ অল, এবং তারপর হচ্ছে দে আর বিকামিং সেপারেটেড ফ্রম দ্য অ্যাফিনিটি অর কিনশিপ অফ নেচার, প্রকৃতি থেকে সম্পূর্ণ তারা নিজেদেরকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট অফ অল ফার্স্ট স্ট্যান্ডে বলতে পারি আমরা যে পিকচার or his view, his observation of the lifestyle of the modern men or of the contemporary world, okay. আর the second stanza হচ্ছে কবির যে আর্জ বা তার যে রিকোয়েস্ট বলতে পারি, সেই রিকোয়েস্টটা কি না, টু বি দ্য পার্ট অফ নেচার। তাহলে এই টোটাল দুটো স্ট্যান্জার মধ্য দিয়ে দ্য টাইটেল যে লাইনটা আমরা দেখবো যে দ্য ওয়ার্ল্ড ইজ টু ম্যাচ উইথ আস, টাইটেলটি আমরা ফার্স্ট লাইনে, আমরা প্রথম যখন কবিতাটা স্টার্ট করি দেখো ফার্স্ট লাইনে দেওয়া আছে দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ওকে। অর্থাৎ তার এটাই, কবি এখানে ওয়ার্ডসওয়ার্থের এটাই হচ্ছে অ্যাপেল যে প্রত্যেকটা মানুষই আস্তে আস্তে প্রকৃতি থেকে নিজেকে সরিয়ে রাখছে, দূরে রাখছে, যেটা কি বলবো মানে তাদের লাইফস্টাইলের ক্ষেত্রে বলতে পারি বা তাদের জীবনযাত্রার ক্ষেত্রে অ্যাকচুয়ালি it will focus, it will put forth a dreadful impact, okay. তাহলে এই কবিতা থেকে আমরা মডেল কোয়েশ্চেন্স তোমাদের দেবো, তোমরা অ্যাটেম্প করবে এবং তারপর তো ওভারঅল মক আমরা অ্যারেঞ্জ করছি, ওকে। ঠিক আছে, আমরা পরের ক্লাসে আসছি, দেখা হবে, আমাদের সাথে থাকো।